আজকের যে বিষয়টি সেটি হচ্ছে ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স। এই বিষয়টি আসলে অনেকেই অনেক জটিল মনে করেন। তা আমি মনে করি যে এটি খুবই সহজ একটা বিষয়। তো আমি সেই বিষয়টাকে আমি যতটুকু পারি খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করব। ১ম এই আমার প্রশ্ন হচ্ছে যে ভ্যাট কখন ডিডাক্টেড হয়? এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। ২য় প্রশ্ন হলো কেন ভ্যাট ডিডাক্টেড হয়? ৩য় প্রশ্ন হচ্ছে কিভাবে ভ্যাট ডিডাক্টেড হয়? তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভ্যাট সোর্স অফ ভ্যাট কি? এই ৩ টা ৪ টা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে পাই তাহলে পরে আমার মনে হয় যে আমাদের ভ্যাট ডিডাকশন এর সোর্স এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। ১ম এ আমরা যে জিনিসটি বলবো সেটি হলো যে ভ্যাট আমরা যখন ভ্যাট ডিডাক্ট করি, ভ্যাট কখন ডিডাক্ট হয়? ভ্যাট ডিডাক্ট হয় যখন কোন প্রোডাক্ট আমরা সাপ্লাই করি, তাই না? সাপ্লাই করি এবং সেই সাপ্লাইয়ের উপরে যদি ভ্যাট থাকে তখন সেটা ডিডাক্ট হয় এবং সেটা কে ডিডাক্ট করে? ডিডাক্ট করতেছে সাধারণত যে ডিডাক্ট করে যিনি সাপ্লায়ার তিনিই ডিডাক্ট করতেছেন। তো সোর্স অফ ভ্যাট কি? সোর্স অফ ভ্যাট যখন কোন পণ্য যখন সাপ্লাই হয় তখন আসলে ফাইনাল এটার উপরে যে ভ্যাট সেটা কিন্তু এস্টিমেট করা যায় না ফাইনাল স্টেজ পর্যন্ত। তাহলে ফাইনাল স্টেজে ভ্যাটটা কখন এস্টিমেট করা যাবে? যখন এটা ফাইনালি পণ্যটা ভোক্তার কাছে পৌঁছাবে। অর্থাৎ যখন ভোক্তা পণ্যটা পাবে বা সার্ভিসটা পাবে তখনই কিন্তু এটার আল্টিমেট যে ভ্যাট, টোটাল ভ্যাট, চেইন অফ সাপ্লাই চেইনের উপর টোটাল যে ভ্যাট সেটা কিন্তু আহ ক্যালকুলেট হবে। এবং যেহেতু এইখানে যে সাপ্লাই চেইনের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি সেটা হচ্ছে ভোক্তা। তাহলে ভোক্তা যখন তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে সাপ্লাই চেইনের উনি কিন্তু ভোক্তা সমস্ত ভ্যাটটা ভোক্তাই পেড করে, আর কেউ পেড করে না। এখানে সাপ্লাই চেইনের মধ্যে অনেকে আছে। এখানে সাপ্লাই চেইনের মধ্যে কে আছে? সাপ্লাই চেইনের মধ্যে ম্যানুফ্যাকচারার আছে, সাপ্লাই চেইনের মধ্যে ডিস্ট্রিবিউটর আছে, এজেন্ট আছে, হোলসেলার আছে, রিটেলার আছে, কিন্তু এরা কেউ কিন্তু ভ্যাট পে করে না। ভ্যাট পে করছে একমাত্র কনজিউমার। তাহলে প্রত্যেক স্টেজের ভ্যাট ফাইনালি যিনি পেইড করছেন তিনি হচ্ছে কনজিউমার। তাহলে আমার এখানে ভ্যাটের সোর্সটা কি? কনজিউমার। অর্থাৎ কনজিউমার যদি না থাকতো তাহলে কিন্তু আমার প্রোডাক্ট সাপ্লাই হইলেও ফাইনালি আমি ভ্যাট পেতাম না। আচ্ছা, এখন এই কনজিউমার যখন নিজের ভ্যাট নিজে দেয় তখন সেটা ভ্যাট অ্যাট সোর্স। কারণ কনজিউমারটাই হচ্ছে আমার সোর্স, ভ্যাটের সোর্স। সাপ্লাই চেইনের যদি কনজিউমার না থাকতো তাহলে পরে আমার কোনো প্রোডাক্ট সাপ্লাই হতো না, কোনো প্রোডাক্টের উপরে আমি ভ্যাটও পেতাম না। এই জন্য কনজিউমার যখন নিজের ভ্যাট নিজে নিজে কর্তন করে নিজেই জমা দেয় তখন সেটাকে আমি বলতেছি ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। এবং এখানে যতগুলো বিষয় আমরা আছে সবগুলো বিষয় যে ভ্যাট ডিডাকশনের যে সোর্স গুলো যেগুলো আছে, যে যতগুলো আইটেমের ক্ষেত্রে ভ্যাট ডিডাকশন করা হয় প্রত্যেকে কিন্তু কনজিউমারই আসলে এটা কনজিউম করে এবং দেন এটা ডিপোজিট করেন। তো আমাদের যে বিধিমালাটা আছে ২০২১-এর যে বিধিমালাটা আছে ভ্যাট ডিডাকশন এট সোর্সের, সেক্ষেত্রে যেটি হয়েছে যে এইখানে সকল কনজিউমারকেই কিন্তু ভ্যাট ডিডাকশন করার পাওয়ারটা দেওয়া হয়নি। সেখানে কিছু কিছু গুটি কয়েক কনজিউমারকে এই ভ্যাট ডিডাকশনের এম্পাওয়ার করা হয়েছে, বাকি কাউকে কিন্তু করা হয়নি। এখন এই যে এম্পাওয়ার্ড যে অথরিটি তারা ব্যতীত অন্য কেউ কিন্তু এই ভিডিএস কর্তন করতে পারবেন না। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? জি না স্যার। আচ্ছা, তাহলে কারা কারা ভিডিএস অথরিটি? আপনারা জানেন যে আমাদের যে বিধিমালা আছে সেখানে বলা আছে
all government offices, especially ministry, division, department, semi-government office, autonomous body, local government authority, ইভেন ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদটাই আমার লোকাল গভর্নমেন্ট অথরিটি। তারপরে জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন, এগুলো হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন। এরপরে হচ্ছে যে আমাদের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো এবং ডিপার্টমেন্ট অফ আমাদের সমাজসেবা অধিদপ্তর যেটাকে বলা হয়, এই দুইটা অধিদপ্তরের রেজিস্টার্ড যে সমস্ত এনজিও প্রতিষ্ঠান আছে বা সমাজসেবা প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত প্রতিষ্ঠান। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এই জায়গাতে আমরা দেখছি যে এনজিও এবং সমাজসেবা ব্যুরোতে রেজিস্টার্ড যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যে অ্যাক্টিভিটি করে সেই অ্যাক্টিভিটির উপরে কিন্তু কোনো ভ্যাট নেই। কিন্তু তাহলে বাট তাদেরকে এই ভ্যাট ডিডাকশন অথরিটি হিসাবে তাদেরকে বলা হয়েছে। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে যে ব্যক্তি এক্সামটেড সার্ভিস সাপ্লাই করে সেই ব্যক্তি কেন তার র মেটেরিয়ালের উপরে ভ্যাট দিবে, বা তার এখানে সে কেন ভ্যাট কর্তন করবে? এটি আসলে ভ্যাট কর্তনকারী হিসেবে দেওয়া হয়েছে, এবং উনি যে যে এক্সামটেড সার্ভিস যেটা উনি সাপ্লাই দেন, সেই সাপ্লাই দেওয়ার জন্য তার যে ইনপুটটা দরকার হয় সেটাকে এক্সামটেড করা হয়নি। যে কারণে তার ইনপুটের যে তার যে ইনপুট যেটা আছে, অর্থাৎ তার যে সার্ভিসটা দেওয়ার জন্য তার যে সাপোর্ট সার্ভিস যেটা লাগে, বা সাপোর্ট ইকুইপমেন্ট বা সাপোর্ট গুডস যেটা লাগে, সেইটার উপরে তাকে ভ্যাট কর্তন করা, উৎসে ভ্যাট কর্তন করতে বলা হয়েছে। তারপরে হলো ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এবং সিমিলার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে বিভিন্ন উচ্চ মাধ্যমিক লেভেল অথবা তার উপরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো। অল কাইন্ডস অফ লিমিটেড কোম্পানি, তারপরে পার্সন অথবা কোম্পানি, যে সমস্ত কোম্পানির বাৎসরিক টার্নওভার 10 কোটি টাকার বেশি, তাদেরকে উৎসে ভ্যাট কর্তন করার জন্য বলা হয়েছে। এরপরে আমরা, এই হলো উৎসে ভ্যাট কর্তন। এরপর বেসিক কতগুলো জিনিস আছে আপনারা জানেন। 6.3 এটা হচ্ছে আমার সাপ্লাই এর একটা মেইন ইনস্ট্রুমেন্ট। যে 6.3 যদি না থাকে তাহলে কিন্তু আমার ওই সাপ্লাইটাকে আমি কখনোই ট্রেস করতে পারি না। সো 6.3 ইটস এ মেইন ইনস্ট্রুমেন্ট অফ ভিএটি সিস্টেম। এখন 6.3 যখন আমি একটা 6.3 ইস্যু করি, তখন কি হয়? যখন কোনো ব্যক্তি একটা 6.3 ইস্যু করে, দেন কি হয়, ওই ব্যক্তির উপরে একটা ট্যাক্স লায়াবিলিটি চলে আসে। এই ট্যাক্স লায়াবিলিটি কিসের? ভ্যাটের। এবং তাকে এই ট্যাক্স লায়াবিলিটি কি করতে হবে? তাকে পরিশোধ করতে হবে। সো তাহলে এই ট্যাক্স লায়াবিলিটি তাকে পরিশোধ করতে হবে ট্রেজারি চালানের মাধ্যমে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ট্যাক্স লায়াবিলিটি তার তৈরি হয়েছে, সেই ট্যাক্স লায়াবিলিটি কে পে করতেছে? প্রকৃতপক্ষে রিসিভার, যিনি সাপ্লাইটা রিসিভ করছেন। সো এই স্টেজে ভ্যাটটা যিনি সাপ্লাই দিচ্ছেন তিনি কিন্তু ভ্যাট পরিশোধ করছেন না, করছেন কে? রিসিভার। এবং যিনি সাপ্লাই দিচ্ছেন তিনি শুধু ডিপোজিট করছেন। আচ্ছা, নেক্সট আমরা বলছি যে এখন যদি একটা ভিডিএস আমরা কর্তন করি, কতটুকু সার্ভিসের উপরে করি? 43 সার্ভিসের উপরে ভিডিএস কর্তন করি। এবং এই 43, মজার ব্যাপার হলো এই 43 সার্ভিসের মধ্যে একটা সার্ভিস আছে যেটা আসলে সার্ভিস না। তাহলে সেটা কি? সেটা হচ্ছে সাপ্লাই অফ গুডস। আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি জানি না। তাহলে সাপ্লাই অফ গুডস কোনটা? যেটাকে আমরা বলি প্রকিউরমেন্ট প্রোভাইডার। প্রকিউরমেন্ট প্রোভাইডার কি করে? আসলে প্রকিউরমেন্ট প্রোভাইডার করে কি, বিভিন্ন জায়গা থেকে গুডস এনে সেটা সাপ্লাই করে।
সো সে আসলে মূলত গুড সাপ্লায়ার, কিন্তু তাকে আমরা একটা সার্ভিস হিসাবে এখানে ট্রিট করছি। আচ্ছা, এরপরে আমাদের পরের প্রশ্ন, হোয়েন সাপ্লাই অফ গুডস ইজ ট্রিটেড অ্যাজ সার্ভিস। তাহলে আমরা কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে 42টা সার্ভিসের মধ্যে 43টা সার্ভিসের মধ্যে একটি সার্ভিস আছে যেটি হচ্ছে সাপ্লাই অফ গুডস। তাহলে এই সাপ্লাই অফ গুডস কিন্তু সব সাপ্লাই অফ গুডস কিন্তু প্রকিউরমেন্ট প্রোভাইডার না। একটা প্রতিষ্ঠানের র মেটেরিয়াল সাপ্লাই দেই, সেটি কি আমার প্রকিউরমেন্ট প্রোভাইডার হবে? না, সেটা আমার প্রকিউরমেন্ট প্রোভাইডার হবে না। সেটা আমরা কিছু জাস্ট সবার শেষে, আমাদের উপস্থাপনার সব শেষে আমরা দেখাবো যে কেন ম্যানুফ্যাকচারের যে সাপ্লাই সেটা কেন প্রকিউরমেন্ট প্রোভাইডার না। আমরা এটা ম্যাথমেটিক্স দেখাবো, একটা ম্যাথমেটিক্সে দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আসলে এটা প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ট্রিট করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে সাপ্লাই অফ গুডস ইউজড বা এখন ভিডিএস অথরিটি যারা আছেন তারা বিভিন্ন বিজনেস পারপাসে, বিজনেসের প্রমোশন, ডেভেলপমেন্ট, এস্টাবলিশমেন্ট এবং নিজেও কনজিউম করে থাকে সাপ্লাই অফ গুডসটা। আচ্ছা, আর ম্যানুফ্যাকচার যদি কোনো সাপ্লাই দেয়, সেটা তো বললামই যে ম্যানুফ্যাকচার সাপ্লাই দিলে সেটাকে আমরা ভিডিএস হিসাবে ট্রিট করতে পারছি না। ফ্লো অফ 6.3 ইন ভিডিএস। তাহলে পয়েন্ট ভিডিএস ইজ রেজিস্টার্ড এন্টিটি যিনি থাকেন, তিনি যখন 6.3 ইনভয়েস ইস্যু করেন, তখন তার একটা মানে নট ভিডিএস এন্টিটি, এটা হলো একজন ভ্যাট রেজিস্টার্ড এন্টিটি। সে যখন 6.3 ইস্যু করেন, তখন আগেই বললাম যে তার একটা ট্যাক্স লায়াবিলিটি বা ভ্যাট লায়াবিলিটি তৈরি হয়ে থাকে, এবং এই ভ্যাট লায়াবিলিটি তৈরি হওয়ার ফলে তাকে কিন্তু রিটার্নে ওই লায়াবিলিটি অ্যামাউন্টটা হিসাবে ডিপোজিট করতে হয়। আবার উনি যখন এই সাপ্লাইটা, ভিডিএস অথরিটি যখন তার সাপ্লাইটা রিসিভ করার পর তার পেমেন্ট করে, এবং পেমেন্টের সময় তার কাছ থেকে কি করে, আরেকটা ট্রেজারি তার কাছ থেকে ভিডিএস এর এট দা যে আমার 43 সাপ্লাই এর এগেনস্টে যে পরিমাণ ভ্যাট কর্তন করার কথা বলা আছে, যেটা যে হারে বলা আছে সেই হারে সে ভ্যাট কর্তন করে, এবং কর্তন করে সে একটা 6.6 ইস্যু করে, এবং যেটাকে সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসাবে নিয়ে নেয়। হ্যালো, এনি কোশ্চেন? আচ্ছা, এটা আমি কিছু এই যে কথাগুলো স্যার বলেছি। আমার একটা কোশ্চিন আছে স্যার। হ্যাঁ, প্লিজ। আহ, অনেক সময় আমি সার্ভিস প্রোভাইডার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। তো অনেক সময় দেখা যায় যে আমরা মূসক 6.3 ইস্যু করি, কিন্তু কাস্টমার দেখা যাচ্ছে যে ভ্যাটটা সঠিক সময়ে পেমেন্ট করতেছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে 3 মাস 4 মাস পরেও অনেক সময় আমরা কালেক্ট করতেছি। তো এইটা সর্বোচ্চ কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে? নর্মালি আমরা যেটা জানি যে ট্রানজেকশন যে মাসে হচ্ছে তার পরের মাস 15 তারিখের মধ্যে এটা পেমেন্ট করতে হবে, কিন্তু যদি এটা কাস্টমার না আচ্ছা, করে আমি থাকে। আমি আপনাকে বলি, আমি যে প্রশ্ন আপনি করেছেন এই প্রশ্নের জবাব আমার পরবর্তী স্লাইডগুলোতে আছে। তো এ ওকে এ, স্যার, তাহলে আমি কন্টিনিউ করি স্যার, হ্যাঁ, তাহলে কন্টিনিউ করি। হ্যাঁ, আর আমার কথা হলো যে আমরা যতটুকু বলবো ওইটুকুর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে সেটা বলবেন, আর এরপরে আমরা ওভারঅল প্রশ্ন বা স্যার ওভারঅল বিভিন্ন। প্রশ্নোত্তর পর্ব সর্বশেষ রাখলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন একজন ভিডিএস অথরিটি, তার রেসপন্সিবিলিটি আমাদের আইনের সেকশন 49-এ তাকে বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি দেওয়া আছে। কি রেসপন্সিবিলিটি দেওয়া আছে, যে সেটা বলছে যে আহ, উনি যে কোনো কন্ট্রাক্ট বা ওয়ার্ক অর্ডার বা আদার ওয়ে যদি কোনো সাপ্লাই নেন, এক্সামটেড বা জিরো রেটেড সাপ্লাই ব্যতীত, তাহলে সেই সাপ্লাইয়ের এগেনস্টে তাকে ভিডিএস কর্তন করতে হবে। এবং যদি সেখানে কোনো প্রতিষ্ঠান
অবশ্যই তার বিন হোল্ডার হইতে হবে এবং অথবা এনলিস্টেড হইতে হবে। আচ্ছা, আর যদি কোনো বিন হোল্ডার বাট এনলিস্টেড প্রতিষ্ঠানের কাছ থেকে সাপ্লাই নেয় এবং সে যদি কোনো চালান ইস্যু না করে, তাহলে পরে তাকে কোনো পেমেন্ট দিতে না করা হয়েছে এবং কোনো সনদপত্র দিতে না করা হয়েছে। তৃতীয় কথা হলো, যদি কোনো সাপ্লায়ারের কোনো বিন না থাকে, সাধারণত জানেন যে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, আমরা এই বিভিন্ন প্রতিষ্ঠান আমরা আশেপাশের ছোট ছোট দোকান থেকে কলম পেন্সিল ইত্যাদি কিনে থাকি। সো এগুলো অল্প অল্প পরিমাণ কিনি, এগুলোর জন্য আমাদের ওই লোকের দোকান বিন থাকে না, যে কারণে তার সে চালান দিতে পারে না। সো সেই ক্ষেত্রে যিনি ভিডিএস অথরিটি বা সাপ্লাই রিসিভার যাকে বলবো, তার নিজেকেই সেই পেমেন্টটা কর্তন করে জমা দিতে হবে। এটি হচ্ছে আইনের বিধান। আচ্ছা, রেসপন্সিবিলিটি এখন এখন ভিডিএস অথরিটির কি কি দায়িত্ব আছে? যারা ভিডিএস কর্তন করেন আমরা, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে উনি যে সাপ্লাইটা নিবেন সেই সাপ্লাইয়ের অবশ্যই মূসক 6.3 তাকে নিতে হবে, এক। এবং ওই সাপ্লাইয়ের এগেনস্টে যে পরিমাণ রেট উল্লেখ করা আছে সেই রেটটা যেন ভিডিএস এর চালানের মধ্যে উল্লেখ থাকে। তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট ইস্যু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইস্যু। কেন এটা নিতে হবে আমরা শেষে ম্যাথমেটিক্স দিয়ে দেখাবো যে হোয়াই, এটার ইম্প্যাক্টটা কি। এরপরে আমরা দেখতেছি যে ভিডিএস অথরিটি ডিডাক্ট ভ্যাট অ্যাজ পার রেট অফ ডিপোজিট, এটা তাকে ডিপোজিট করতে হবে। তারপরে হচ্ছে যে তাকে মূসক 6.6 একটা সনদ সার্টিফিকেট ইস্যু করতে হবে। এগুলো কিন্তু ভিডিএস অথরিটির দায়িত্ব। আচ্ছা, এরপরে উনি যদি ফেইলিয়ার হয় ভিডিএস অথরিটি ট্রেজারি ডিপোজিট করতে, তাহলে উনি 25,000 টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে এবং তাকে 1% পার মান্থ ইন্টারেস্ট পে করতে হতে পারে যে বিডিএসটা উনি কর্তন করেছেন কিন্তু জমা দেননি। তো এইটাই হচ্ছে তার রেসপন্সিবিলিটি, এর বাইরে আর কোনো রেসপন্সিবিলিটি তার নাই। নেক্সট, এখন আমরা কিভাবে বিডিএস কর্তন করব সেটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে ভিডিএস কর্তন করার জন্য আমি ওই 43 লিস্টের বাইরে কোনো সার্ভিসকে উপরেই ভিডিএস কর্তন করতে পারবো না, যেহেতু এসআরও দিয়ে 46 সার্ভিসকে আমাকে ডিফাইন করা আছে। সো এই 43 সার্ভিসের মধ্যে কোনটাই কত রেটে কর্তন করতে হবে সেটা কিন্তু 46 সার্ভিসের পাশেই উল্লেখ করা আছে। এই রেটের বাইরে আমরা বেশিও কর্তন করতে পারবো না, কমও করতে পারবো না। আচ্ছা, এরপরে হলো যে আমরা যখন কোনো আনরেজিস্টার্ড কোম্পানি থেকে বা কোনো পার্সন থেকে কোনো সাপ্লাই রিসিভ করি, ফ্রম মানে আনরেজিস্টার্ড পার্সন থেকে আমরা রেজিস্টার সাপ্লাই রিসিভ করি, তখন আমরা কি করি সেটারও আমরা নিজেদের বিডিএস কর্তন করতে হবে। নেক্সট হচ্ছে যে আমাদের যদি আমরা কোনো নন রেসিডেন্স থেকে যদি কোনো সাপ্লাই রিসিভ করি এবং রিসিভার যদি আনরেজিস্টার্ড হয় তাহলে সেখানে আমাদের ভিডিএস কর্তন করবে কি? সেখানে ভিডিএস কর্তন করবে ব্যাংক। কারণ এই যে আনরেজিস্টার্ড প্রতিষ্ঠানটা যখন একটা নন রেসিডেন্স প্রতিষ্ঠানকে পেমেন্ট করতে যাবে, তখন তাকে ব্যাংকিং চ্যানেলে পেমেন্টটাকে পাঠাতে হবে। তো ব্যাংকিং চ্যানেলে যখন পেমেন্টটা পাঠাতে যাবে, ব্যাংক তখন তার সেই পেমেন্টের উপর থেকে 15% ভ্যাট কর্তন করে রেখে দিবে এবং এটা ব্যাংক যে কমিশনারেট আছে সেই কমিশনারেটের ট্রেজারিতে তাকে জমা দিতে হবে। এটা ব্যাংকের দায়িত্ব। আচ্ছা, যদি এই নন রেসিডেন্সের কাছ থেকে কোনো সার্ভিস কোনো রেজিস্টার্ড কোম্পানি নেয়, তাহলে সেক্ষেত্রে রেজিস্টার্ড কোম্পানি বিডিএস কর্তন করবে এবং রেজিস্টার্ড কোম্পানি বিডিএস কর্তন করে ট্রেজারি
চালান করবে এবং ট্রেজারি চালান করে পেমেন্ট করার সময় তারা ওই ট্রেজারি চালানটা ব্যাংকের কাছে শো করতে হবে তাকে। যদি ব্যাংকের কাছে শো করার পরে যদি ব্যাংক দেখে যে পরিমাণ পেমেন্ট যাচ্ছে তার 15% যে অ্যামাউন্ট হওয়ার কথা বিডিএস তার থেকে কম হয়েছে, তাহলে ব্যাংক ওই অ্যামাউন্টটুকু কর্তন করে রেখে তারপরে পেমেন্টটা দিবে। অর্থাৎ আমার যদি ভিডিএস হতো সাপোজ 20,000 টাকা, আমি যদি কর্তন করি 19,000 টাকা, তাহলে যে এক্সট্রা 1,000 টাকা সেটা ব্যাংক কর্তন করে জমা দিবে। আচ্ছা। এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন অটোনমাস, স্পেশালি গভর্নমেন্ট, যেগুলো আমি প্রতিষ্ঠান কিছুক্ষণ আগেই বললাম, এর আবার বিভিন্ন রকম লাইসেন্স বা পারমিট বা ফ্যাসিলিটি ইস্যু করে থাকে। এবং এই সমস্ত ফ্যাসিলিটি কিভাবে ইস্যু করে? তারা ফ্যাসিলিটি ইস্যু করার বিপরীতে তারা পেমেন্ট নেয়, রিসিভ নেয়, একটা পেমেন্ট নেয়, অর্থ নেয়। যেহেতু এখানে মনিটারি একটা ইস্যু আছে, অর্থাৎ অর্থের বিনিময়ে এই ধরনের লাইসেন্স বা পারমিট বা ফ্যাসিলিটি ইস্যু করা হয়ে থাকে, সে কারণে এই ফ্যাসিলিটির এই যে পরিমাণ অর্থ রিসিভ করছে সেই পরিমাণ অর্থের উপরে 15% হারে ভ্যাট ডিডাক্ট করতে হবে ওই অথরিটি গুলোকে যারা ইস্যু করছে, এবং তাদেরকে সেটা সরকারি কোষাগারে জমা দিতে হবে। আচ্ছা, এছাড়া আছে রেভিনিউ শেয়ারিং। যেমন আমরা মোবাইল কোম্পানিগুলোর সাথে যে বিটিআরসির কন্ট্রাক্ট আছে, এগ্রিমেন্ট আছে, চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী যে রেভিনিউ হয় তার একটা অ্যামাউন্ট বিটিআরসি পেয়ে থাকে। তাহলে এই যে রেভিনিউ শেয়ারিং এর যে অংশটা, সেই রেভিনিউ শেয়ারিং এর অংশের উপরও 15% হারে তাকে ভ্যাট কর্তন করতে হবে। এরপরে হচ্ছে লয়ালিটি কমিশন এবং চার্জ ফি। এগুলো যদি আমরা বা এনি মানি আমরা রিসিভ করি যে কোনো বাই মিনস, তাহলে সেক্ষেত্রে 15% ভিডিএস কর্তন করতে হবে। নেক্সট হচ্ছে বিভিন্ন স্পেস বা ল্যান্ড বা ফ্যাসিলিটি রেন্টেস আমরা যদি নিয়ে থাকি, স্থান স্থাপনা ভাড়া যেটাকে বলি, সেটার উপর আমাকে 15% ভ্যাট কর্তন করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস যে জিনিসটা আছে যে লাইসেন্স পারমিট ফ্যাসিলিটি, এটা কিন্তু কনজিউম করতেছে যিনি, তিনি কর্তন করছেন না, ইনি কর্তন করতেছে কে? গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট অথরিটি। উনি আসলে এখন যেটা নিয়ম আছে সেটা, যেমন আমরা পাসপোর্ট করি, পাসপোর্ট করার সময় আমি ভ্যাটের ট্রেজারিটা জমা দিয়ে দিই, ট্রেজারিটা আমি জমা দিই। তো এই ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমি যেহেতু পাসপোর্টটা কনজিউম করতেছি, অর্থাৎ আমি পাসপোর্টটা ব্যবহার করছি, আমি জমা দিচ্ছি, সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিএস এর একটা পার্ট হয়ে যাচ্ছি। আমি মানে আমি কনজিউম করে আমি ভিডিএস এর পার্ট হয়ে যাচ্ছি। তো রেভিনিউ শেয়ারিং এর ক্ষেত্রে এটা জানি রেভিনিউ শেয়ার করবেন তিনি হবেন, এটা ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে একটু ডিস্টরশন আছে, যে এখানে গভর্নমেন্টের অথরিটি গুলো কর্তন করে রাখে। তো এটা দুই একটা জায়গায় একটু সমস্যা আছে, বাকি সব জায়গাতেই আহ এই ক্ষেত্রে ঠিক আছে। আর স্পেসের ক্ষেত্রে যেটা আছে, স্পেসটা যেহেতু আমি ব্যবহার করছি, বা বাড়িওয়ালা যিনি, যার ওনার, ল্যান্ড ওনার বা হাউস ওনার, যে যা কি যেটা বলি না কেন, উনি কিন্তু স্পেস ইউজ করছেন, স্পেস ইউজ করছি আমি, যিনি রেন্টে নিচ্ছি। সো আমি এই কারণে আমার উপরে ভিডিএস তখন আমি কর্তন করে জমা দিচ্ছি, এই জন্য এটাকে ভিডিএস চলে আসছে। নেক্সট হচ্ছে আমাদের প্রকিউরমেন্ট প্রোভাইডার। প্রকিউরমেন্ট প্রোভাইডার কি? প্রকিউরমেন্ট প্রোভাইডার হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই বলছি, সাপ্লাই অফ গুডস আর সার্ভিস আর বোথ অন পেমেন্ট অন। এখানে মূলত প্রকিউরমেন্ট প্রোভাইডার হচ্ছে সাপ্লাই অফ গুডস, তবে সেখানে কিছু সার্ভিসও থাকতে পারে, or both on payment under any contract, work order, tender or any other way. আচ্ছা, এখানে বলা আছে যে exempted যদি হয়, এবং that exempted must be শিডিউল দ্বারা হইতে হবে। শিডিউল দ্বারা exempted যদি হয় তাহলে পরে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ভ্যাট কর্তন করতে হবে না।
কিন্তু এসআরও দিয়ে যদি এক্সামটেড হয় এবং সেই এক্সামটেড সার্ভিসটা যদি প্রকিউরমেন্ট হিসাবে এক্সামটেড না হয়, তাহলে সেক্ষেত্রে ভ্যাট কর্তন করতে হবে। আচ্ছা, এরপরে হলো কোনো ম্যানুফ্যাকচারার যদি কোনো সাপ্লাই দেয়, সেটা কিন্তু প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসাবে কনসিডার করা যাবে না। আচ্ছা, এরপরে যদি, এটা কিছুক্ষণ আগেই বলছি যে মানে কোনো রুল দ্বারা যদি এক্সামটেড হয়, সেটা প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে তাকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। তবে ওইটাকে এক্সামটেড হিসাবে এছাড়া কি বলতে ওই সার্ভিসটা প্রকিউরমেন্ট প্রোভাইডার সার্ভিস হিসাবে এক্সামটেড। নেক্সট হচ্ছে কখন ভিডিএস দিতে হবে না। যখন নাকি ভ্যাট অ্যাপ্লিকেবল ভ্যাট 15% রেটে কেউ যদি সাপ্লাই দেয় কোনো ম্যানুফ্যাকচারার, অথবা রিডিউস রেটে অথবা স্পেসিফিক ভ্যাটে, এবং ভ্যাট চালান 6.3 চালান ইস্যু করে, তখন তার চালান ইস্যু করবে কততে, 15% অথবা অ্যাপ্লিকেবল আদার দেন 15% অথবা স্পেসিফিক রেটে যদি মূসক চালান ইস্যু করে, সেক্ষেত্রে আমাদের ভিডিএস কর্তন করতে হবে না। কার? ম্যানুফ্যাকচারার। তাহলে এখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে তিনটা, ম্যানুফ্যাকচারার 6.3 অ্যান্ড অ্যাপ্লিকেবল রেট অর স্পেসিফিক ভ্যাট। এই তিনটা কন্ডিশন যখন ফুলফিল হবে, তখন ভিডিএস কর্তন করতে হবে না। যদি সাপ্লায়ার সার্ভিস সাপ্লাই করে যেটা নাকি লিস্টে মেনশন করা নাই, তাহলে সেটার উপরে কিন্তু ভিডিএস কর্তন করতে হবে না। এছাড়া বিভিন্ন রকমের বিদ্যুৎ বিল আছে, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াটার সাপ্লাই বিল, হ্যাঁ, ফুয়েল বিল, এগুলোর উপরেও, টেলিফোন বিল, মোবাইল বিল, এগুলোর উপরে ভিডিএস কর্তন করতে হবে না। এটা কিছুক্ষণ আগেই বলেছি যে ভিডিএস ইজ নট রিকোয়ার্ড কোথায় কোথায়। তাহলে প্রথমেই আমরা বলছি যে যে সমস্ত গুডস এবং সার্ভিসকে ফার্স্ট শিডিউল দ্বারা এক্সামটেড করা হয়েছে, সেগুলোর উপরে আমার ভিডিএস কর্তন করার কোনো সুযোগ নেই। তারপরে হলো জিরো রেটেড সাপ্লাই যেটা আছে আন্ডার সেকশন 21, স্পেশালি এটা হলো মেইনলি এক্সপোর্ট, সেটার উপর ভিডিএস কর্তন করার কোনো সুযোগ নাই। এরপরে হলো অ্যাডভার্টাইজিং এজেন্সির বা টেলিভিশন অর অনলাইন ব্রডকাস্টিং অথরিটি, তারা যদি 6.3 মূসক সাপ্লাই করে এবং দ্যাট ইজ অ্যাটাস্টেড বাই দ্য রেভিনিউ অফিসার, দেন ভিডিএস কর্তন করতে হবে না। সিমিলারলি কোনো ফার্নিচার ম্যানুফ্যাকচারার যদি 6.3 ইস্যু করে 15% ভ্যাট মেনশন করে, এবং সেটা যদি কোনো রেভিনিউ অফিসার কর্তৃক সার্টিফাই হয়, তাহলে ভিডিএস কর্তন করতে হবে না। আর নেক্সট হচ্ছে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস দ্বারা ইস্যুকৃত বা এসডিসি দ্বারা ইস্যুকৃত চালানের এগেনস্টে কিন্তু ভিডিএস কর্তন করতে হবে না, যদি সেখানে বিন এবং নাম উল্লেখ থাকে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে তো না বিন এবং নাম উল্লেখ করার কোনো সুযোগ নাই। সেখানে বিন এবং নাম উল্লেখ করার সুযোগ না থাকলেও আপনি এখানে আপনার বিনটা কলম দিয়ে লিখে দিতে হবে এবং নামটাও, প্রতিষ্ঠানের নামটা কলম দিয়ে লিখে দিতে হবে। এটা মনে হয় আমি কিছুক্ষণ আগে একবার বলেছি যে পেমেন্ট দেওয়া যাবে না ভিডিএস অথরিটি, এবং
যদি রেজিস্টার্ড না হয় তাহলে পরে ভিডিএস অথরিটি সাপ্লাই রিসিভ করবে না। রেজিস্টার্ড ভিডিএস অথরিটি সাপ্লাই নিজেই ভিডিএস পেইড করবে। আর ভিডিএস যদি রেজিস্টার্ড হয় তাহলে পরে উনি ভিডিএস ডিডাক্ট করে, সেটা কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছিলেন, ভিডিএস অথরিটি রেজিস্টার্ড হলে ভিডিএস ডিডাক্ট করে ভিডিএসটা 7 ডেজ এর মধ্যে, 7 ডেজ মানে পরবর্তী কর মেয়াদের 7 দিন, অর্থাৎ আপনি যদি এই জানুয়ারি মাসে ভিডিএস ডিডাক্ট করেন তাহলে ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আপনাকে সেটা ট্রেজারি ডিপোজিট করতে হবে। আর যদি আপনি উম, এবং এই এই যে কর্তনটা করা হলো, এই কর্তনটা আবার ভিডিএস অথরিটি কি করবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাবে, এবং যার কাছ থেকে কর্তন করা হলো তিনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসাবে এটাকে দেখাবেন পরবর্তী রিটার্নে। আর যদি ভিডিএস অথরিটি রেজিস্টার্ড না হয়, স্পেশালি গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো অথবা এই আমাদের এনজিও গুলো, তখন কি করবেন, তারা ভিডিএস কর্তন করার পর 15 দিনের মধ্যে ট্রেজারি ডিপোজিট করবেন। তাহলে দুই জায়গায় দুই নিয়ম। একটা হচ্ছে একজন যদি জানুয়ারি মাসের 5 তারিখে কর্তন করেন ভিডিএস, তাহলে ওনাকে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে জমা দিতে হবে। আর আরেকজন হচ্ছে যে রেজিস্টার যিনি আছেন, তিনি জানুয়ারি মাসের 5 তারিখে যদি ভিডিএস কর্তন করেন, উনি ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে জমা দিতে পারবেন। আচ্ছা, এবং এই নন রেজিস্টার্ড এর ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হলো তাকে 6.6 ইস্যু করতে হবে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে। আচ্ছা, এইখানে যিনি নন রেজিস্টার্ড তার তো ইনক্রিজিং দেখার কোনো সুযোগ নাই, সো এখানে ডিক্রিজিং যিনি আছেন তিনি শুধু দেখাবেন। আবার কিছু কিছু আছে, যেমন গভর্নমেন্টের যে সমস্ত বিল গুলো হয় সেগুলো কি হয়, সেগুলো সিএজির মাধ্যমে এগুলো ডিসপোজ হয়ে থাকে। তো সিএজি তখন বিলের এগেনস্টে ভিডিএস কর্তন করে থাকেন, এবং এই বিলের মধ্যে প্রতিষ্ঠানের নাম এবং বিল উল্লেখ থাকে, এবং কর্তন করতে বিল থেকে যখন ভিডিএস কর্তন করা হয় তারপরে তাকে বিল দেওয়া হয়, এবং ভিডিএস অথরিটি যারা আছে, যে প্রতিষ্ঠানকে আপনি সাপ্লাই দিচ্ছেন, সেই প্রতিষ্ঠান তাকে তখন আপনাকে 6.6 ইস্যু করবে, সেখানে উইদিন 3 ডেজ এর মধ্যে। এটা 6.6 এর একটা ফরম্যাট। আচ্ছা, আচ্ছা তাহলে স্যার, একটু কথা ছিল। হ্যাঁ প্লিজ। সিএজি স্যার, এটা ফুল মিনিংটা যদি একটু বলতেন। চিফ সিএজি। অ্যাকাউন্ট, সিএজি, চিফ অ্যাকাউন্টস, গভর্নমেন্ট অ্যাকাউন্টস। থ্যাংক ইউ স্যার। স্যার ফর্মটা একটু দেখাবেন? ফর্মটা এই যে, জারির তারিখ। আচ্ছা, এটা বইতে আছে, আপনারা দেখে নেবেন, এই জন্য আমি দেখাচ্ছি না আর কি। আচ্ছা, সাপ্লায়ার যেটাই, সাপ্লায়ার রেসপন্সিবিলিটি কি, সাপ্লায়ার রেসপন্সিবিলিটি হচ্ছে তার 6.3 চালান ইস্যু করা, এটা তার ম্যান্ডেটরি একটা বিষয়। তারপরে রিটার্নে এই মেনশন করা 6.3 মেনশন করতে হবে। তারপরে তাকে রিটার্নের মধ্যে ডিক্রিজিং 6.6 মেনশন করে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে হবে, এবং এই যে একটা তার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য একটা ট্যাক্স পিরিয়ড আছে, সেই ট্যাক্স পিরিয়ড নির্দিষ্ট কর মেয়াদের মধ্যে তাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে হবে। যদি না নিতে পারে তখন কিন্তু সেই তার পক্ষে সে আর এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে পারবে না। নেক্সট হলো, এখানে আমি এখনো দেখেন যে আমি যখন একটা সাপ্লাই রিসিভ করি তখন আমি কি করি, 6.3 দেই এবং ইস্যু করি 6.6। নেক্সট হলো কি 6.6, আমি বলছি 6.6 হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি। এখন আমি যদি ল্যাপটপ কিনি,
একটা প্রতিষ্ঠান সাপোজ মনে করেন এনবিআর ল্যাপটপ কিনলো। এখন এনবিআর যদি ল্যাপটপ কিনে, তাহলে সাপ্লায়ার যদি সেই ল্যাপটপের বিল সাবমিট করে এবং সে যদি 6.3 না দেয়, সে কি করলো, একটা চালান দিল, বিল অ্যামাউন্ট দিল। বিল অ্যামাউন্ট কি হলো, এই যে জিরো বসানো হচ্ছে। বিল অ্যামাউন্টে একটি বিল দিয়েছে, সেখানে ভ্যাট জিরো, যেহেতু নর্মাল ব্যয়। তাহলে আমি একটা এনবিআর কি করলো, একটা 6.6 ইস্যু করলো, যার অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। আচ্ছা, আমি এখানে দেখেন এই টাকার আগে মাইনাস চিহ্ন দিয়েছি। কেন দিয়েছি? কারণ হলো যে 6.6টা হচ্ছে ডিক্রিজিং করছে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই 6.6 এবং বুঝি নাই 6 স্যার, বুঝি নাই, বুঝি নাই। বুঝেন নাই? না, আচ্ছা, 6.3 ইস্যু করে কে? সাপ্লায়ার। আর 6.6 ইস্যু করতেছে রিসিভার। এখন 6.3 যখন ইস্যু করে, তখন সাপ্লায়ার একটা লায়াবিলিটি তৈরি হয়, দ্যাট ইজ পজিটিভ, তাই না? যদি পজিটিভ হয় আর 6.6, তখন একটা লায়াবিলিটি তার রিডিউস হয়, স্যার দ্যাট ইজ নেগেটিভ। হ্যাঁ, প্লিজ। 6.3-তে যদি সাপ্লাইয়ার আমাকে কোনো কিছু ইস্যু করে, তাহলে এখানে দ্যাট অ্যামাউন্টটা কেন জিরো হবে? আচ্ছা, আমি বলছি যে 6.6-এ আমি যখন 6.6 ইস্যু করলাম না, না না না, বাট 6.3, আমি সিক্স পয়েন্ট সাপ্লাই থ্রি 6.3 আমি ইস্যু করলাম না, বাট আমি সাপ্লাই রিসিভ করেছি। ঠিক আছে, সাপ্লাই রিসিভ করেছি। আমি একটা সাপ্লাই রিসিভ করেছি, বাট 6.3-তে আমার এখানে জিরো বসাই দিছি। তার মানে আমি সাপ্লাই এখানে, আমি যদি আমি ল্যাপটপ আমি সাপ্লাই নিছি বা কম্পিউটার সাপ্লাই নিছি, কম্পিউটার সাপ্লাইয়ের উপরে ভ্যাট, নরমালি আমি কম্পিউটার কি এক্সামটেড, এসআরও দিয়ে এক্সামটেড, তাই না? যদি এসআরও দিয়ে এক্সামটেড হয়, তার মানে ভ্যাট জিরো। আমি যদি এখানে ভ্যাট জিরো বসাই আর মূসক 6.6 ইস্যু করি, তাহলে আমার এখানে কি হলো, আমি 6.6 দিলাম, এটা হলো মাইনাস এত। টোটাল দুইটার যোগফল কি হচ্ছে আমার? দুইটার যোগফল হচ্ছে -500। এরপরে অথরিটি কি করলো, ট্রেজারি ডিপোজিট করলো। ট্রেজারি ডিপোজিট করলো 500 টাকা। এরপরে আমার টোটাল রেজাল্ট কি হলো, আলটিমেট রেজাল্ট কি হলো, ভ্যাট এই এই টোটালটার যোগফল হয়ে আসলো জিরো। অর্থাৎ আমি 6.6-এ যেটা শো করছি সেটাও জিরো, এবং ফাইনালি সরকারের ঘরে যেটা জমা হয়েছে সেটা হচ্ছে জিরো। এইটুক বুঝতে পারছেন কিনা? মোট কথা স্যার, আমি 6.3 রিসিভ না করলে আমি তাকে -500, মানে মাইনাস ওই অ্যামাউন্টের টাকা দিয়ে একটা 6.6 ইস্যু করবো? না, যদি কোনো 6.3-তে কোনো ফিগার না থাকে, তাহলে আপনি 6.6 ইস্যু করতে পারেন, সেটা জিরো ফিগারে, অর্থাৎ 6.6 ইস্যু হবে না তখন। বুঝতে পেরেছি। কারণ আমি পরের ফিগারটা আমি আরেকটা আসতেছি, পরের স্লাইডটা দিই, তারপর আবার প্রথম থেকে আসবো। এখন দেখেন আমি 500 টাকা ইস্যু করেছি, ঠিক আছে। নেক্সট, ভিডিএস 6.6-এ -500 টাকা আমার সনদপত্র ইস্যু করলাম। আমার যোগফল হয়ে গেল, এইখানে হয়ে গেল জিরো, দুইটা মিলে হয়ে গেল জিরো। ট্রেজারি ডিপোজিট করলাম 500 টাকা, সরকারের ঘরে জমা হলো 500 টাকা। তাহলে আগের স্লাইড এবং এই স্লাইডের মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি 6.3-তে 6.3 যদি আপনি না নেন, তাহলে আপনাকে যদি যে পরিমাণ ট্রেজারি ডিপোজিট করছেন ওই পরিমাণ ট্রেজারি আবার ডিপোজিট করতে হবে। আমি আবার প্রথম স্লাইডে আসছি। এখন সরকারের ঘরে তো ট্রেজারি যাইতে হবে 500 টাকা। যেহেতু আপনি 6.6 একটা ইস্যু করে দিয়েছেন, সেটার অর্থ হলো -500 টাকা। আলটিমেটলি এই আপনার এই ট্রেজারি এবং মাইনাস এই দুইটার যোগফল হচ্ছে জিরো, মানে সরকারের ঘরে কিছু জমা হয়নি। যেহেতু জমা হয় নাই, অতএব আপনাকে এই জমা দেওয়ার জন্য আরো 500 টাকা জমা দিতে হবে। এবার কি বুঝছেন?
মানে স্যার সাপ্লাই এটা কি নিয়ে বোঝাচ্ছে যে মানে ভ্যাটটা তখন আমাদের পকেট থেকে দিতে হচ্ছে? ইয়েস, ডাবল দিতে হচ্ছে, নট ওয়ান টাইম। ফার্স্ট টাইম আপনারা দিচ্ছেন ট্রেজারির মাধ্যমে, কিন্তু আলটিমেটলি 6.6 ইস্যু করার কারণে ওই ট্রেজারিটা নালিফাইড হয়ে গেছে। অর্থাৎ আপনাকে তাকে সেটাকে অ্যাডজাস্ট করার সুযোগ করে দিচ্ছেন। যেহেতু নালেন জিরো হয়ে গেছে, অতএব আপনাকে আবার একটা ট্রেজারি ডিপোজিট করতে হবে, যাতে করে সরকারের ঘরে 500 টাকা ঠিক মতো পৌঁছায়। কারণ সরকারের ঘরে আলটিমেটলি আপনি তো এখনো পর্যন্ত কোনো টাকা জমা দেননি। এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে মোট কথা অনেক সময় অনেক সাপ্লায়ার তো ভ্যাট কাটতে দেয় না, তখন যে সিস্টেমটা হয় এটা হচ্ছে ওই রকমই একটা সিস্টেম, যে ভ্যাটটা তখন আমাদের পকেট থেকেই দিয়ে দিতে হচ্ছে। না, আমি সেটা বলিনি। আমি সেটা বলিনি জানাব। কাটতে দেয় না সেটা আলাদা জিনিস। বলেছি যে অনেক সময় আপনারা দেখেন যে সাপ্লাই রিসিভ করেন নর্মাল একটা চালানে, এবং একটা সিকায় ভ্যাট কর্তন করে আপনারা 6.6 আপনার কাছ থেকে নিয়ে যায়। অথবা আপনি কোন কোন সাপ্লায়ার আছে, যেমন আমি আপনাকে বলি যে এখন সয়াবিন তেলের উপরে বা বিভিন্ন ভোজ্য তেলের উপরে ভ্যাট জিরো আছে। এই যে ভ্যাট জিরো আছে, এখন এই ভোজ্য তেল যদি মনে করেন যে পুলিশের কাছে সাপ্লাই দেয় বা আর্মির কাছে সাপ্লাই দেয়, এখন সাপ্লাই দিল সে জিরো রেটে, সে বললো যে আমার তো 6.3 ভ্যাট হবে জিরো এক্সাম্পটেড, সরকার এক্সাম্পটেড করে দিচ্ছে। এবং ওখানে সাপ্লাই আলাদা করলো কি, তার কাছ থেকে ওই টাকা কর্তন করলো, 1 লক্ষ টাকা ভ্যাট কর্তন করে নিল, করে তারা ট্রেজারি ডিপোজিট করলো। তাহলে কি হলো? প্রকৃতপক্ষে সাপ্লাইয়ের এগেনস্টে সরকারের কোনো ট্রেজারি ডিপোজিট হয় নাই। সে আবার ওই ট্রেজারিটাতে সে 6.6 মানে কি, সে ওইটা আবার তার অ্যাকাউন্টে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করেছে। সো এই ক্ষেত্রে দুইটা কাজ হইতে পারে। এক, আচ্ছা, যেহেতু তার আমি মানে প্রথমে স্যার এটা তার 6.6টা হচ্ছে ক্লেম করা নাকি? 6.6 যদি আপনি ইস্যু করেন, অর্থাৎ জি, কোন মূসক 6.3-তে, মানে অর্থাৎ আমার অলরেডি ব্যাটটা আমি যেখানে ব্যাট মানে ছিল না সেখানে আমি ব্যাট দিয়ে দিছি, সেটাকে ক্লেম করা নাকি? না, 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 আমি এটা বলিনি। আমি বলেছি যে আপনার যে মূসক চালান যেটা ছিল সেইখানে ভ্যাট জিরো দেওয়া আছে, এবং আপনি সাপ্লাই রিসিভ করার পরে তার কাছ থেকে 7.5, সাপোজ মনে করেন তার কাছ থেকে 7.5% হারে ভ্যাট কর্তন করছেন, এবং সেই ভ্যাট কর্তনের পরিমাণ হচ্ছে 500 টাকা। এখন এই 500 টাকা আপনি কর্তন করে কি করছেন? আপনি এটা ট্রেজারি ডিপোজিট করেছেন। ট্রেজারি ডিপোজিট করলে পরে আপনি, প্রথম কথা হলো যে তার কোনো লায়াবিলিটি তৈরি হয়নি। যিনি সাপ্লাই দিচ্ছে তিনি জিরো রেটের মূসক চালান দিয়ে সাপ্লাই দিচ্ছে, অথবা কোনো মূসক চালানই দেয়নি। সো তার কোনো লায়াবিলিটি তৈরি হয় নাই, কিন্তু তার আপনার লায়াবিলিটি তৈরি না হওয়ার কারণে আপনি তার কাছ থেকে এই মূসক কর্তন করে তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই যে লায়াবিলিটি জেনারেট না করে মূসক কর্তন করা হয়েছে, এটার কারণে আপনি ট্রেজারি ডিপোজিট যখন করেছেন তখন আলটিমেটলি দুইটার যোগফল হয়ে গেছে জিরো। অর্থাৎ আপনার এখানে সরকারের কোষাগারে কোনো টাকা জমা হয়নি। যদি আপনি লায়াবিলিটি তৈরি হইতো, তখন কি হইতো? সে ওই লায়াবিলিটি টাকাটা সে আগে জমা দিত, যেটা আমি পরের স্লাইডে দেখাইছি। আমি আবার পরের স্লাইডে আসতেছি, ওই স্লাইডটা আগে দেখাই, তারপর স্যার, এখানে। এই যে হ্যাঁ, জিরো প্লিজ, পার্সেন্ট যেটা এটা কি প্লিজ আপনি বলেন। এসআরও দ্বারা জিরো, তাই না স্যার? এটা জিরো পার্সেন্ট। এছাড়া দ্বারা জিরো হতে পারে, এছাড়াও ছাড়াও হতে পারে। আপনি অনেক সময় দেখা যায় যে আমি সাপ্লাই নিয়েছি কিন্তু চালান দেয় নাই, আমি চালান না দেওয়ার কারণেও ভ্যাট কেটে রাখছি। আমি ভ্যাট কেটে রাখছি। গভর্নমেন্ট অফিসে বহু লোকই চালান দেয় না, কিন্তু ভ্যাট কেটে রাখে। ঠিক আছে, এবং 6.6 ইস্যু করে দেয়। স্যার স্যার হ্যাঁ, প্লিজ, আমি তো প্লিজ। একটু পরে জয়েন আমি তো একটু পরে জয়েন করছি, আমাকে একটু যদি 6.3 এবং 6.6টা একটু মানে কি একটু যদি বলতেন একটু উপকার হতো। 6.3 হচ্ছে সাপ্লাই ইনভয়েস, 6.6 হচ্ছে ভিডিএস অথরিটি আপনাকে যে সার্টিফিকেট দেয় সেটা। আর এই দুইটাই, তো এই দুইটার একটা রিলেশন আছে, আর রিলেশন হচ্ছে 6.3টা হচ্ছে প্লাস, আর 6.6 এর মিনিং হচ্ছে ইট ইজ অলওয়েজ মাইনাস।
মাইনাস এই ঘরতে যে এইটা ভিডিএস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যায়। ডিক্রিজিং মানে এটাকে আপনার টোটাল লায়াবিলিটি যেটা তৈরি হয় তার থেকে সেটা মাইনাস হয়, এই জন্য এটাকে মাইনাস বলি। আর 6.3 যখনই আপনি ইস্যু করবেন দেন অলওয়েজ একটা লায়াবিলিটি তৈরি হবে। লায়াবিলিটি মানে আপনার ওই পরিমাণ ভ্যাট আপনাকে জমা দিতে হবে। তো এই দুইটা আমরা যখন রিটার্ন জমা দিই, রিটার্নে দেখবেন আমাদের লায়াবিলিটির কলামটা কোথায় আছে। লায়াবিলিটি কলামটা আছে আমাদের পার্ট 3-তে, আর আমাদের পার্ট 6-এ হলো ডিক্রিজিং পার্টটা আমরা এখানে। আর আরেকটা আছে ইনক্রিজিং, সেটা আমরা একটু পরেই ইনক্রিজিং মানে আমি ট্রেজারি যেটা ডিপোজিট করলাম সেটা হচ্ছে আমার ইনক্রিজিং। এই যে এই ট্রেজারি যেটা ডিপোজিট করলাম এটা হলো আমার ইনক্রিজিং। তাহলে এই ইনক্রিজিং, ডিক্রিজিং আর হচ্ছে লায়াবিলিটি, এই তিনটা যদি আমি যোগ করি, এই তিনটা যোগ করার ফলে দেখা যাবে যে শুধু ট্রেজারি ডিপোজিট থাকবে, অর্থাৎ 500 টাকাই থাকবে। তখন আমার বিডিএস কর্তন সঠিক হয়েছে বলে বোঝা যাবে। এছাড়া আপনি যদি এটা না হয় তাহলে বুঝতে হবে আপনার বিডিএস এ ভুল আছে। এখন যেমন মনে করেন কম্পিউটার যদি আমি সাপ্লাই নেই, কম্পিউটারের উপরে নর্মালি ভ্যাট কত? 7.5%। এখন 7.5% আমি যদি এইখানে এই জায়গায় যদি আমি 7.5%-এর জায়গায়, সরি, কম্পিউটারের ভ্যাট কত? নর্মালি 0। এখন এটা যেহেতু এসআরও দের এক্সাম্পটেড, তাহলে যিনি কম্পিউটার সাপ্লাই দিচ্ছেন উনি তো কি, উনি এখন ব্যবসায়ী হিসেবে উনি সাপ্লাই দিচ্ছেন। উনি যখন আপনার কাছে সাপ্লাই দেয় তখন আপনার কাছে কোনো ভ্যাট নেয় না। উনি যখন একটা ভিডিএস অথরিটির কাছে সাপ্লাই দেয় উনাকে তখন কি হচ্ছে, উনি তখন আর ব্যবসায়ী থাকছেন না, উনার স্ট্যাটাস কি হচ্ছে তখন? প্রকিউরমেন্ট প্রোভাইডার। তো প্রকিউরমেন্ট প্রোভাইডার মানে তার 7.5% ভ্যাটের আওতায় চলে আসতেছে। সেক্ষেত্রে তখন তাকে আবার 6.3 একটা ইস্যু করতে হচ্ছে। এই যে 6.3, মনে করেন ওই 6.3-তে তার ভ্যাট আসছে 500 টাকা। এখন এই 500 টাকা উনি কিন্তু ট্রেজারি উনাকে ডিপোজিট করতে হবে। এই 500 টাকা মানে হলো, এখানে 500 টাকা মানে হচ্ছে এটা উনাকে আবার ট্রেজারি ডিপোজিট করতে হবে। এটা কখন? যখন ইনি পরবর্তী মাসে রিটার্ন সাবমিট, মানে ওই মাসের রিটার্নটা পরবর্তী মাসে সাবমিট করবেন। আবার এই মূসক 6.6 চালানটা যখন আমি আবার তাকে দিয়ে দিব, তখন উনি যে মাসে আমি ইস্যু করবো সেই মাসে উনি নিতে পারেন। সে মাসে রিটার্ন যদি সাবমিট না হয়ে থাকে তাহলে উনি সে মাসে নিতে পারবেন, আর যদি সে মাসে রিটার্ন সাবমিট না হয়ে থাকে তাহলে পরবর্তী মাসে রিটার্নের মধ্যে উনি এটাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তাহলে ডিক্রিজিং এবং ওনার যে লায়াবিলিটি দুইটা যোগ করে এখানে কিন্তু ওনার ফান্ডে, অর্থাৎ এখান থেকে এইটুকুর মধ্যে আমি জিরো কেন দেখাইছি এটুকু আমি বুঝাইতে চেয়েছি যে এই প্রথম যিনি সাপ্লায়ার তিনি প্রকৃতপক্ষে কোনো ভ্যাট দেন না। অর্থাৎ ওনার কাছ থেকে অনেকে মনে করেন যে ডাবল ভ্যাট হয়, ওনার কাছ থেকে ভ্যাট না, ওই যে ট্রেজারি ডিপোজিট কর্তন করে যেটা ডিপোজিট করে এইটাই একমাত্র ডিপোজিট হচ্ছে, আর বাকি টাকাটা কিন্তু এখানে ডিপোজিট হয় না। আর ট্রেজারি যেহেতু ভিডিএস, অতএব ভিডিএস দিচ্ছে কে? ভোক্তা। সো সাপ্লায়ার ইন্ডে এখানে কোনো ট্যাক্স লায়াবিলিটি নাই। এইটুকু কি বুঝতে পারছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার এখন যদি কোন সাপ্লায়ার যদি 6.3 দেয়, দিল 500 টাকার 6.3 দিছে, কিন্তু উনি ওটা কি ট্রেজারি স্যার জমা দিছে কিনা এটা আমি রিসিভার হিসেবে কেমনে বুঝবো? উনি যদি না দেয় কিন্তু আমাকে আপনি 6.3 দিচ্ছে, আমি তাকে 6.6 ইস্যু বিষয়টা করছি, হচ্ছে যে এবার রেবেট নিয়ে আপ- নিল। না, এটা তো আপনাকে বুঝতে, আপনার চালান রিসিভ করাই হচ্ছে আপনার দায়িত্ব। এখন পর্যন্ত ওই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, ঠিক আছে? ওইটা আসে এক সময় ধরা পড়বে, ঠিক আছে? আর নেক্সট আর কোনো প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে আমরা জানি যদি কোনো মূসক না থাকে 6.3, হ্যালো জি 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 সেই ক্ষেত্রে স্যার আমাদের করণীয় কি? মানে মূসক বিলটা দিচ্ছে কিন্তু কোনো মূসক দিচ্ছে না, এবং বিলের মধ্যেও ইন্টারনেট সার্ভিস কোনো কি ইনফরমেশন আপনার নেই। এই 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 আইটেমগুলোর মধ্যে আছে আমাদের?
প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ইন্টারনেট সার্ভিস কি আছে? সরি স্যার, আমি তো আসলে একটু পরে জয়েন করেছি, আমি প্রথম দিকের লেকচারটা দেখিনি আর কি। আচ্ছা, আমরা বিডিএস এর কথা বলতেছিলাম। ভিডিএস এর মধ্যে ইন্টারনেট সার্ভিস আছে কিনা? না স্যার, নাই স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে পরে এখানে তো আপনার এখানে আপনি রিসিভ করবেন, উনি উনার লায়াবিলিটিস দেখবে, আপনার এখানে কোনো দায় নাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার একটু একটু ডিস্টার্ব করতাম স্যার, একটু যদি মেহরবানি করে। অবশ্যই ডিস্টার্ব না, আপনি যেটা প্রশ্ন করার করেন। স্যার আমরা তো ওই যে ইন্টারনেট সেবা, তারপরে ফেব্রিক টেস্ট হয়, তারপরে ইন্সপেকশন হয় আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, ইনস্পেকশন চার্জ, এরা যখন বিল ইস্যু করে সাথে সাথে ওরা 6.3 দেয়, 6.3 দেয়, কিন্তু আমরা করি কি ওই হ্যাঁ, ওই ওদের 6.3 দেয়, কিন্তু আমরা ওদেরকে আমরা আবার বিডিএস হিসেবে কেটে রেখা আবার 6.6 দিই ওদেরকে। আচ্ছা, এখন এই প্রসেস ঠিক আছে কিনা? ইন্টারনেট সার্ভিসটা এখন দেখতে হবে আমাকে, ইন্টারনেট সার্ভিসটা বিডিএস এর আওতায় আছে কিনা। 43টার নেই মধ্যে স্যার, বিডিএস নেই। 6.3 দিলে দিতে হবে না স্যার। হ্যাঁ, ইন্টারনেট সার্ভিস যদি বিডিএস এর মধ্যে না থাকে তাহলে এইটাকে আমি আর নিতে পারবো না, ভিডিএস এর আওতায় নিতে পারবো না। আচ্ছা, আমাকে যে সার্ভিস ইন্টারনেট সেবা তো আমাকে আলাদা করে, এখানে একটা জিনিস আমি বলি, যে সমস্ত সার্ভিসের 43টা সার্ভিসের যে বর্ণনা দেওয়া আছে, এই 43টা সার্ভিসের মধ্যে যেগুলো নাকি আহ বাইরে যে সমস্ত সার্ভিস, এবং সেই সমস্ত সার্ভিসের যদি সুনির্দিষ্ট থাকে, বর্ণনা থাকে, তাহলে পরে সেই বর্ণনার বিপরীতে আপনাকে এই যেভাবে আছে সেভাবে কর্তন করতে হবে, সেখানে আপনি ভিডিএস নেওয়া যাবে না। এটা যদি অনেকে চেষ্টা করে আদার সার্ভিস দেখিয়ে নেওয়ার জন্য, দ্যাট ইজ রং। এখানে তথ্য প্রযুক্তি নির্ভর সেবা আছে, নট সার্ভিস। হ্যাঁ স্যার, মানে ইন্টারনেটটা নাই, তবে ইনফরমেশন টেকনোলজি এনেবল সার্ভিসেস আছে, বাট হ্যাঁ, ইন্টারনেটটা নেই। সেটা আলাদা জিনিস, জি সেটা স্যার। টোটালি আলাদা জিনিস, জি টোটালি। স্যার। আচ্ছা, আর একটা ওই যে প্রশ্ন করেছিলেন ওনাদের, আর একটা কি প্রশ্ন ছিল, ওটার সাথে আর কি কি স্যার জানি এই যে আইটেম? ফেব্রিক টেস্ট থাকে, ইন্সপেকশন চার্জ হ্যাঁ, থাকে, ফেব্রিক টেস্ট, ইন্সপেকশন টেস্টিং চার্জ। চার্জ, চার্জ টেস্টিং এর জন্য আলাদা, টেস্টিং এর চার্জের জন্য আলাদা কোনো নাই, আমাদের সার্ভিস কোড আলাদা বলা নাই। তো সেক্ষেত্রে আমরা করি কি, ওই যে আদার সার্ভিসের যে আছে বিধি, সেখানে আমাদের এখানে এটা নেওয়া হয়, সেখানে 15% নেওয়া হয়। জি স্যার। আচ্ছা, এবার আপনারা প্রশ্ন করেন, কারণ আমি কিন্তু আমার ভিডিএস শেষ করে দিয়েছি। স্যার এসআরও দ্বারা এক্সামটেড যে প্রোডাক্টগুলো স্যার, এগুলো যদি মূসক 6.3 না থাকে তাহলে তো ভিডিএসটা কেটে দিতে হবে না স্যার? না, প্রথমে করতে এসআরও। হবে এসআর দ্বারা যে এক্সামটেড যদি থাকে তাহলে ওই লোককে এই 6.3 ইস্যু করতে হবে, এবং সেই 6.3-তে সেটা যদি সাপ্লাই অফ গুডস হয়, জি তাহলে জি 7.5% ভ্যাট ওই 6.3-তে উল্লেখ করতে হবে, এবং তারপরে আপনি কর্তন করবেন এবং ট্রেজারি ডিপোজিট করবেন। ঠিক আছে? স্যার, এসআরও দ্বারা যদি এক্সামটেড হয় তাহলে স্যার 7.5% কেন? যদি 7.5% না দেন তাহলে কি হবে, তাহলে দেখেন 7.5% না দিলে কি হয়। এই যে আমি আবার দেখাচ্ছি, যদি এই যে এখানে এইটা যদি 7.5% না হয়ে 0 হতো, আপনি জি ভ্যাট কর্তন করার পর আলটিমেটলি কি হচ্ছে, 0 হচ্ছে না? এই 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 ইকুয়েশনটা দেখেন, অর্থাৎ আমি 6.3 ইস্যু করলাম 0 রেটে, জি যেহেতু এছাড়া দ্বারা এক্সামটেড,
আবার হ্যাঁ ভ্যাট কর্তন করে ট্রেজারি ডিপোজিট করলাম, 500 টাকা কর্তন করলাম, 500 টাকা ট্রেজারি ডিপোজিট করলাম। জি যেটা 6 যেটা ইস্যু করছি সেটা মাইনাস হয়ে গেল, ট্রেজারি ডিপোজিট প্লাস, আলটিমেটলি তিনটার যোগফল হয়ে গেছে 0। তার মানে সরকারের ঘরে কোনো টাকা জমা হয় নাই। না, তাহলে স্যার আমি ট্রেজারিটা ডিপোজিট করব কেন স্যার? হ্যাঁ আমার যেটা এসআরও দ্বারা এক্সামটেড করে দিয়েছে, তো হ্যাঁ, সেটার জন্য স্যার আমি ট্রেজারি দিব কেন স্যার? এছাড়াও দ্বারা এক্সামটেড করলে তো সেটা ভ্যাট কর্তন করতে হবে। যদি আমার বলা হয়েছে যে এছাড়াও দ্বারা এক্সামটেড হলে আপনাকে উৎসে ভ্যাট কর্তন করতে হবে বিডিএস প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসাবে। স্যার ফার্স্ট শিডিউল অনুযায়ী যদি এক্সামটেড হয় তাহলে লাগবে না, আর যদি হ্যাঁ এসআরও দ্বারা হয় তাহলে লাগবে, এই ধরনের কিছু। ইয়েস, হ্যাঁ, ফার্স্ট শিডিউল দ্বারা যদি এক্সামটেড হয় তাহলে লাগবে না, যদি এছাড়াও দ্বারা এক্সামটেড হয় তাহলে লাগবে। স্যার স্যার আমি প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে আমি গোর্স নিব, বিল এগেইনস্টে আমি টিডিএস আমি টেজার যারা জমা দিব, এর এগেইনস্টে আমি 6.6 ওকে দিব না, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাহলে তো আমার দুইবার টেজার দেওয়া দরকার পড়তেছে না। না, আপনি তো 6.6 না দিলে কোনো সমস্যা নাই, 6.6 না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে আপনার যে জিনিসটা হচ্ছে যে আহ, আপনি কিন্তু আইনের ব্যত্যয় ঘটাচ্ছেন। স্যার আমি যদি আইন মানতে যাই, আমার তো দুইবার ট্রেজারি চালান দেওয়া লাগতেছে। একবার হয়েছে আমি ট্রেজারি সরকার 500 টাকা দিছি, এর 6.6 দেওয়ার কারণে সরকার আমার সাপ্লায়ার উনি রেভিট নিয়ে দেওয়ার কারণে সরকার পাচ্ছে না, সেক্ষেত্রে আমি আবার 500 টাকা দেওয়া এটা লাগতেছে, আমি এটা তো এটা 10,000 টাকা দিব না। এটা আপনি ভুল বুঝতেছেন যে আপনি দুইবার ট্রেজারি দিচ্ছেন। আপনি দুইবার ট্রেজারি দিতে হবে না, আপনি একবারই ট্রেজারি দিতে হবেন। প্রশ্ন হচ্ছে আপনি যখন 6.3টা নিবেন তখন বলবেন যে এখানে 7.5% ভ্যাট উল্লেখ করে চালান দেন, এই চালান রিসিভ করা যাবে না, এই চালানের এগেনস্টে কোনো বিল দেওয়া যাবে না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, মাশাআল্লাহ। আপনি যখন, অর্থাৎ যখন কোনো একটা প্রোডাক্ট এছাড়া দ্বারা এক্সামটেড হয়, নর্মালি এই প্রোডাক্টটা যখন বিক্রি হয় তখন তার উপরে কোনো ভ্যাট নাই, কিন্তু এই প্রোডাক্টটাই যখন আমার এই বিডিএস অথরিটির কাছে বিক্রি করে তখন সেটার উপরে 7.5% ভ্যাট ইম্পোজ হয়ে যায়। মানে 7.5% ভ্যাট মানে এই যদি গুডস হয় সার্ভিস হয় যাই হোক, তো এই 7.5% ভ্যাট হবে, এবং 7.5% ভ্যাট হলে পরে সেই ক্ষেত্রে আমার ওই চালানের মধ্যে অবশ্যই 7.5% ভ্যাট মেনশন করা থাকবে। যদি মেনশন না করা থাকে তাহলে পরে আপনাকে, সে হয়তো দেখা যাবে আপনি মনের ভুলে যে কাজটা করে ফেলেছেন, আপনি তাকে একটা 6.6 দিয়ে দিয়েছেন এবং আপনি ট্রেজারি ডিপোজিট করেছেন, আপনি মনে করেছেন যে হ্যাঁ আমি 6.6ও দিয়েছি, ট্রেজারি ডিপোজিট করেছি, সো দ্যাট আপনি ঠিক আছেন, কিন্তু এখানে একটা ভুল হচ্ছে, সেই ভুলটার কারণে আপনাকে আবার একটা 500 টাকা জমা দিতে হবে। সো আপনি সেকেন্ড টাইম 500 টাকা জমা দেওয়ার থেকে আপনি যদি প্রথম যখন চালানটা রিসিভ করবেন তখনই তাকে 7.5% মেনশন না থাকলে চালানটা ব্যাক করে দেন, এবং সে 7.5% মেনশন করে চালান আপনাকে ইস্যু করে দিয়ে যায়, সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা নেই। স্যার আমি কি তাকে 7.5% মেনশন করতে বলবো, কারণ সে প্রকিউরমেন্ট প্রোভাইডার সেই জন্য? ইয়েস, এখন সে সে স্যার এক্সেমটেড গুডস দেখ আর যাই দেখ, যেহেতু সে প্রকিউরমেন্ট প্রোভাইডার, আমি সেই জন্য তাকে 7.5% মেনশন করে দিই। 7.5%, ইয়েস। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি বলি যে এখন যদি মনে করেন একজন ম্যানুফ্যাকচারার, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ম্যানুফ্যাকচারাররা কেন দিবে না, যদি একজন ম্যানুফ্যাকচারার হয় সে যদি আবার 6.3 দেয় এবং 7.5% এখানে ই করে, ম্যানুফ্যাকচার কি করে, একটা ম্যানুফ্যাকচারার গুডস দিচ্ছে তাই না, সে গুডস ম্যানুফ্যাকচার করতেছে। এখন এই ম্যানুফ্যাকচারার যদি একটা সাপ্লাই দেয়, সেই সাপ্লাই যদি 6.6 দেয়া বলে যে আমি তো প্রকিউরমেন্ট প্রোভাইডার, তো প্রকিউরমেন্ট প্রোভাইডার হলে পরে আপনি যদি তার এখান থেকে আবার 7.5% কর্তন করেন, সেক্ষেত্রে আবার এক ধরনের সমস্যা হয়ে যাবে। যদি 7.5% কর্তন করেন, 7.5% কর্তন করেন, আবার 6.6 একটা দেন 7.5%, ট্রেজারি ডিপোজিট করেন 7.5%, আলটিমেটলি গভর্নমেন্টের ঘরে 7.5% ঢুকলো, কিন্তু ওর ওইখানে সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা ছিল 15%।
কিন্তু সেটা না করে সে 7.5% দিয়ে সে বেরিয়ে গেছে। বুঝতে পারছেন ম্যানুফ্যাকচারার কেন এখানে বাধ্য হয়েছে প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে? যাতে সে এই ফাঁকিটা দিতে না পারে। স্যার, হ্যাঁ প্লিজ। যে যে সাপ্লায়ার আপনার রেজিস্টার্ড পারসন, তার ক্ষেত্রে না হয়তো আমি তাকে জোর করতে পারি, ঠিক আছে ভাই আপনি আপনি 7.5% আপনি ট্রেজারি চালান, যারা চালান দেন 6.3 দেন, তা না হলে আমি এটা পেমেন্ট করবো না। কিন্তু যে রেজিস্টার্ড পারসন না, তার ক্ষেত্রে আমার করণীয় কি? আচ্ছা, রেজিস্টার্ড পারসন যদি না হয় তার ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি ওই ভ্যাটটা যে পরিমাণ সাপ্লাই অ্যামাউন্ট আছে সাপ্লাই অ্যামাউন্ট থেকে 7.5% ভ্যাট কর্তন করে ট্রেজারি ডিপোজিট করে দিবেন এবং এটাই আপনার কাজ, ট্রেজারি ডিপোজিট করা। আর যদি আপনি রেজিস্টার্ড হন তাহলে আপনি এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাবেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, এই যোগানদারের বিষয়টা রপ্তানিকারক যারা ইপিজেড এর ভিতর আছে, যারা 100% এক্সপোর্টার, ওদের ক্ষেত্রে জিনিসটা কি হবে একটু যদি বলতেন। আচ্ছা, ইপিজেড এর ভিতরে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য কিন্তু বেশ কিছু এক্সাম্পশন আছে। আচ্ছা, এখানে আরো দুইটা আছে আমাদের, এই এসআরও আছে, দুইটা এসআরও আছে 154 এবং আরেকটা হচ্ছে 188। হ্যাঁ, এই দুইটা এসআর এর মধ্যে বেশ কিছু আইটেমের ক্ষেত্রে অর্থাৎ ইপিজেড এর যে প্রতিষ্ঠানগুলো অর্থাৎ শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, শতভাগ ডিমড এক্সপোর্টার এবং ইপিজেড এর প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে কি করা হয়েছে, এই অব্যাহতি দেওয়া হয়েছে। জি সেই স্যার। ক্ষেত্রে যে আইটেম গুলোতে অব্যাহতি দেওয়া হয়েছে সেই আইটেম গুলোর উপরে সেগুলোর উপরে কোনো ভ্যাট দিতে হবে না, উৎস কর্তন করতে হবে না। কিন্তু এছাড়া অন্য যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোর উপরে ভ্যাট দিতে হবে। এবং এখানে একটি স্পেশাল বিষয় আছে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সেখানে বলা আছে যে তারা যদি শ্রমিকদের এন্টারটেনমেন্টের জন্য যে সমস্ত খরচ করে সেটার উপরে কিন্তু ভ্যাট উৎস কর্তন করতে হবে না। হলো স্যার, আমি ইপিজেড এর ভিতরে আছি। আমার একটা ট্রেডার থেকে অথবা একটা এন্টারপ্রাইজ থেকে আমি কিছু লোকালি ডিরেক্ট মেটেরিয়ালস আমি কিনলাম, তো সেক্ষেত্রে কি আমার ভ্যাট দিতে হবে কিনা? না, প্রকিউরমেন্ট প্রোভাইডারকে এক্সাম্পটেড করা আছে। কিন্তু স্যার এই জিনিসটা ইপিজেড এর ভিতরে, ব্যবসার ভিতরে কিছু যারা কাস্টমসে থাকে এই জিনিসটা ওরা মানতে। এটা আদেশে একদম সুস্পষ্ট ভাবে বলা আছে প্রকিউরমেন্ট প্রোভাইডারকে আপনাকে এক্সাম্পটেড দেওয়া আছে। আমরা না মানার কোনো কারণই তো দেখি না। এখন স্যার আমরা আদমজি ইপিজেডে এটাই সবচেয়ে একটু বেশি ইফেক্ট হচ্ছে, ওদেরকে জিনিসটা এসআরও সহ সব ডকুমেন্ট সহ 6.3 সহ এগুলো সহ দেখাচ্ছে, কিন্তু তারপর ওরা মানতেছে না, কয় এখানে আপনি ভ্যাট অ্যাড করে নিয়ে আসেন, ভ্যাট জমা দিয়ে আসেন। না না, এটা 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 তো কোনো এছাড়াও দুইটা আপনাদের কাছে নাই? আচ্ছা স্যার, এসআরও সহ ওদেরকে নিয়েও বুঝাইছে জিনিসটা, যে দেখেন ও প্রডিউসার না, এ জাস্ট একটা প্রকিউরমেন্ট প্রোভাইডার একজনের থেকে কিনে না আমাদের কাছে বিক্রি করতেছে। তো ওইখানে যদি আমি 7.5% ভ্যাট দিই তাহলে আমার 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 তো অবস্থা খারাপ হয়ে যাবো। না, সেটা কি কিনতেছেন? এদিন স্যার লেভেল পলি, তারপরে ক্যাট পেপার, পাঞ্চ পেপার, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি তো একটা জিনিস বলেছি, ভিডিএস কিন্তু র মেটেরিয়ালের উপরে ভিডিএস হয় না, ঠিক আছে? এটা একটা জিনিস। আমরা এগুলো তো ভিডিএস স্যার আমার র মেটেরিয়াল, এগুলো তো আমার ডিরেক্ট মেটেরিয়াল স্যার। ওইটা ডিরেক্ট মেটেরিয়াল মানে কি? এটা তো র মেটেরিয়াল, তাই না? ওইটা দিয়ে তো আপনি কিছু প্রোডাক্ট তৈরি করেন, তাই না? জি জি জি। আমরা কি বলছি, যে জিনিসটা ভোক্তা আপনি ভোগ করেন, যে জিনিসগুলো আপনি ভোগ করেন সেইটার উপরে ভিডিএস কর্তন করতে হবে। এখন যে জিনিসটা আপনি ভোগ করেন না, কিন্তু এটা আপনি প্রোডাকশন ইউজ করেন, সেইটা আপনার ভিডিএস এর আওতায় পড়বে না।
প্রোডাকশন যেটাতে হয় সেটাতে বিডিএস হবে না, কিন্তু যেটা নাকি প্রোডাকশন নয়, যেটা নাকি আপনি প্রোডাকশনের জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের জন্য ব্যবহার করেন, সেটার উপরে আপনাকে বিডিএস ইয়ে কর্তন করতে হবে না। স্যার তাহলে কি ব্যাট ব্যাট কাটতে হবে, ব্যাট দিতে হবে নাকি? হ্যাঁ, আপনি যদি র মেটেরিয়াল নিচ্ছেন, আপনি র হুম, মেটেরিয়াল নিলে হলে আপনাকে অবশ্যই তখন এটার উপরে র মেটেরিয়াল হিসাবে যখন যাবে তখন র মেটেরিয়ালের ভ্যাটের হিসাবে আপনাকে আসতে হবে। স্যার আমি একটা বিষয় আমি জানছিলাম আর কি এনবিআর এক স্যারের কাছ থেকে, যে যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, এরা তো অধিকাংশই ওই এলসির মাধ্যমে র মেটেরিয়ালস পারচেস করে। তো যদি কোনো কিছু লোকাল পারচেস করে, কোনো র মেটেরিয়াল লোকাল পারচেস করে, সেক্ষেত্রে ওই র মেটেরিয়াল লোকাল পারচেস করবে সেটা তাদের বন্ড লাইসেন্সে উল্লেখ থাকতে হবে। যদি বন্ড লাইসেন্স উল্লেখ থাকে সেক্ষেত্রে লোকাল পারচেস করলে ব্যাট দেওয়া লাগবে না, এরকম একটা স্যার বলছিল। এটা স্যার কি ঠিক না? না, এটাও ঠিক না। বিষয়টা হচ্ছে যে বন্ড লাইসেন্স, এটা হলে টোটাল এবার আর দিকে চলে গেল। আপনি যখন একটা সাপ্লাই দিবেন, সেটা যদি কোনো এক্সপোর্ট এলসির এগেনস্টে সাপ্লাই দেন, এবং সেই এক্সপোর্ট এলসির বিপরীতে যদি আপনাকে একটা ব্যাক টু ব্যাক এলসি দেয়, এবং ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে আপনি যখন সাপ্লাই দিচ্ছেন, ব্যাক টু ব্যাক এলসি আপনি রিসিভ করবেন, করে একজনকে সাপ্লাই দিবেন, তিনি এটাকে কি করবে, ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করবে। সো এরকম যখন দিবেন তখন আপনাকে সেইরূপ ক্ষেত্রে আপনাকে ভ্যাট দিতে হবে না, যেহেতু ওই আপনার এখানে ব্যাক টু ব্যাক এলসি আছে। এটা আপনার যদি আপনি বন্ডেড প্রতিষ্ঠান হন তাহলে তো লাগবেই না, আর যদি আপনি নন বন্ডেড প্রতিষ্ঠান হন তাও লাগবে না। তো কিন্তু এছাড়া আপনাকে লাগবে যদি আপনাকে এই প্রসেসটার মধ্যে না থাকেন। স্যার এক্ষেত্রে স্যার মনে করেন এ হচ্ছে স্যার মাস্টার এলসি পাইছে, এর কাছ থেকে বি এটা ব্যাক টু ব্যাক এলসি একটা পাইছে, তো বি ও বি যে র মেটেরিয়াল গুলো লোকালি কিনবে, এটা থেকে যে প্রোডাক্টটা বানাবে, এটা তো সে আবার এক্সপোর্ট করতেছে। তো ওই বি যে লোকালি পারচেজ গুলো করবে এগুলোতে তো আর হচ্ছে আপনার ওই মূসক দেওয়া লাগতেছে না, ভ্যাট নাই, এক্সাম্পটেড। না, এটা এটাই তো কি? না, এটা বিষয়টা হচ্ছে যে আপনি যখন লোকাল একটা প্রতিষ্ঠান থেকে কিনেন, নর্মাল জি নিয়মটা কি, আপনি যখনই আপনি যদি আইনে আসেন, আইনের কথা জি বলতে চাই, জি আইন হচ্ছে আপনাকে একটা ব্যাক টু ব্যাক এলসি দিয়ে কিনতে হবে। তো জি আপনি যেহেতু ব্যাক টু ব্যাক এলসি দিচ্ছেন না, আপনি নর্মালি এমনি একটা পেমেন্ট করে কিনে নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে তখন এটা দিতে হবে। আচ্ছা, তা তো মানে এর আগে আপনি যেটা বলছিলেন যে মাস্টার এলসি যার আছে তার এগেনস্টে যে ব্যাক টু ব্যাক এলসি পাইছে, উনি যে সাপ্লাইটা দিচ্ছে ওনার লাগবে না, বাট সে লোকালি যেটা কিনতেছে সেটাতে লাগবে। না, আমি সেটা বলিনি। মাস্টার এলসির এগেনস্টে একটা ব্যাক টু ব্যাক আপনি কাউকে দিলেন, জি মনে স্যার। করেন এক্স একটা কোম্পানি যিনি এক্সপোর্ট করে, মাস্টার এলসি মানে উনি সরাসরি এক্সপোর্ট করেন। জি স্যার। জি স্যার। এক্স এক্স এখন কি করলো, তার এই মনে করেন লেবেল লাগবে, এখন সে কি হ্যাঁ, করলো, লেবেলের আপনার কাছে লেবেলের জন্য একটা ব্যাক টু ব্যাক ব্যাক টু এলসি ব্যাক দিল। এলসি দিল। জি স্যার। আপনি যখন সাপ্লাই দিবেন তখন আপনার ভ্যাট লাগবে না, কিন্তু আপনি আচ্ছা, যদি ব্যাক টু ব্যাক এলসি না ছাড়াই সাপ্লাই দেন, তখন তারা আপনাকে ধরে বলবে। বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। তা এটা আমি একজন যোগানদার থেকে কিনলাম, তারপর তো সেই জায়গাও কি আমাকে ভ্যাট দিতে হবে? আমি বলেছি যে আপনি যদি কোনো র মেটেরিয়াল, যে পণ্যটা আপনার প্রোডাকশনে ব্যবহার হয়, সেটা বিডিএস হবে না। এবার কি বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হুম। অনেকে ভুল করে, অনেকে কি করে, ওই র মেটেরিয়ালের উপরে বিডিএস শো করে, যে আপনি র মেটেরিয়াল কিনছেন তার উপরে 7.5% ভ্যাট ধইরা আপনার ওই যে মনে করেন যে অডিট করে না আমাদের অফিসাররা অনেকের অডিট আমি দেখেছি,
যে অডিট করে আপনার বিভিন্ন জায়গা থেকে ওই যে খুচরা টুচরা এ, এ, বিভিন্ন দোকান থেকে কিনছেন, র মেটেরিয়াল কিনেছেন, সেটার উপরে আপনি হয়তো সে 5% আপনি ভ্যাট কর্তন দেখাইছেন, সে সেটাকে কি করে 7.5% ভিডিএস কর্তন করে। এটা হবে না, যেহেতু এটা আপনার র মেটেরিয়াল, এটার উপরে ভিডিএস কর্তন হবে না। এটা তো স্যার ওই যে 240 নম্বর এসআরওতে বলা আছে তাই না, এই যেটা বললেন আপনি একটু আগে। আর কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন প্লিজ। আহ, স্যার আমার এক বড় ভাইয়ের একটা গার্মেন্টস করছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন নিয়ে। উনি মূলত হলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড যে প্রতিষ্ঠানগুলো আছে উনাদের কাছ থেকে সাবকন্ট্রাক্টে এই বিভিন্ন গার্মেন্টস নিয়ে আসে, এবং এটা উনি শুধু সেলাই কাজটা করে দেয়, মানে মেক করে দেয়। সেক্ষেত্রে স্যার উনি উনি কি ওই ব্যাক টু ব্যাক এলসির যে সুবিধাটা, এই জিরো রিটার্ন বা এটা কি সুবিধাটা পাবে? ব্যাক টু ব্যাক এর সুবিধা, এই সুবিধা আমি বলি, আমি মনে করেন, আমি একটা জাস্ট গিভ অ্যান এক্সাম্পল। একজন ম্যানুফ্যাকচারার, সাপোজ একটা ম্যানুফ্যাকচারার, সে আর একজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে একটা অর্ডার পেল। জি স্যার। আমি ম্যানুফ্যাকচার করে বিক্রি করি কোথায়? আমি মনে করেন লোকাল মার্কেটে বিক্রি করি। এখন একজন এক্সপোর্টার আমাকে একটা ব্যাক টু ব্যাক এলসি দিল, এবং সেই এলসির এগেনস্টে আমি প্রোডাকশন করে আমি সাপ্লাই দিলাম। এই জি সাপ্লাইটার স্যার। এগেনস্টে কোনো ভ্যাট করতে হবে না। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। তো স্যার এটা রিটার্নে স্যার কত নম্বর ক্লসে স্যার এটা উল্লেখ থাকবে এইটা যে রিটার্নের মধ্যে আপনি যেহেতু এই সাপ্লাইটা কি হচ্ছে, দিস ইজ ডিম সাপ্লাই। তো ডিম সাপ্লাই, ডিম সাপ্লাই স্যার। জি স্যার, জি স্যার। ডিম সাপ্লাই হচ্ছে, অতএব এটা প্রচ্ছন্ন রপ্তানিকারক হিসাবে রিটার্নের 2 নম্বর কলামের নোটে বসবে। 2 নম্বর কলমের নোটে ওটা এই বসবে না? জি স্যার। হ্যাঁ, এটা প্রতি মাসের ওই যে 15 তারিখের মধ্যে যে আমরা যেটা দিই ওইভাবেই দিয়ে দিব। ওইভাবে দিবেন। ইয়েস। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমি স্যার একজন নতুন ভ্যাট যে পরিবর্তন হয়েছে এটা সম্পর্কে যদি কিছু বলতেন স্যার, ভ্যাটের যে চেঞ্জটা, নতুন ভ্যাটের তো পরিবর্তন হয় না, রেট চেঞ্জ হয়েছে। জি রেট চেঞ্জ এটার বিষয়ে রেট বলছেন। চেঞ্জ রেট চেঞ্জ হয়েছে। এইটার তো তেমন কোনো রেট, এটা আমি একটু বলি। চেঞ্জের হয়েছে হলো, আমাদের যে ভ্যাট রেজিস্ট্রেশনের যে সীমা ছিল, আগে ছিল যে আহ, এই রেজিস্ট্রেশনের 3 কোটি টাকার কম, বেশি হলে পরে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি 3 কোটি টাকার বেশি হলে পরে বার্ষিক টার্নওভার, তাহলে আপনাকে ভ্যাটের আওতায় নিবন্ধন হতে হতো। এখন সেটা কমাইয়া করছে 50 লাখ টাকা, আর টার্নওভারের সীমা করছে 30 লাখ টাকা থেকে 50 লাখ টাকা। এটা আচ্ছা। তারপরে আপনার কিছু আইটেমের আরডি বাড়ানো হয়েছে, সেটা নাট আছে, বিভিন্ন রকমের নাট আছে। 30% এসডি ছিল, সেগুলো 45% করা হয়েছে। বিভিন্ন ফলের উপরে আগে 20% এসডি ছিল, সেগুলো 30% করা হয়েছে। আর যেগুলো 20% ছিল আর কি, ফল, বিশেষ করে ফল, ফলের রস, এগুলো। তারপরে সিগারেট, আনম্যানুফ্যাকচার টোবাকো ছিল, এটার উপরে আগে এসডি ছিল 60%, সেটাকে 100% করা হয়েছে। পেইন্ট এবং পেইন্ট জাতীয় এরকম অনেক কিছু আছে, সেগুলোর উপরে আগে 20% ছিল, সেগুলো 30% করা হয়েছে। তারপরে হলো বিভিন্ন রকমের পিগমেন্টস, এটার উপরেও বার্নিশ, এগুলোর উপরে 20% ছিল, 30% করা হয়েছে। সাবানের এসডি ছিল 45%, সেটাকে 60% করা হয়েছে। তারপরে হলো ডিটারজেন্ট আছে, তার এসডি ছিল হলো 20%, সেটাকে 30% করা হয়েছে। বিভিন্ন জুসের উপরে ভ্যাট ছিল 10%, সেগুলো উৎপাদন পর্যায়ে আর কি,
সেটা 15% করা হয়েছে। তারপরে ফ্লেভার ড্রিঙ্কস এর করা হয়েছে 30% সম্পূরক শুল্ক। স্যার আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করছেন? আমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। না, এটা স্ক্রিন শেয়ার করিনি, এটা আমার হোয়াটসঅ্যাপে আছে, এই জন্য আপনাকে দেখে দেখে আচ্ছা বলতে। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, তামাকযুক্ত সিগারেট যেটা আছে সেটার উপরে আপনার এসডি ছিল 66%, সেটাকে 67% করা হয়েছে। তারপরে লোকালি যারা আমরা পেইন্ট উৎপাদন করি তাদের এসডি ছিল 5%, সেটাকে 10% করা হয়েছে। হোটেলে যে খাওয়া দাওয়া করি আমরা, আবাসন হোটেল যেটা আবাসিক হোটেল, এবং খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি হোটেলে মদ জাতীয় পণ্য সরবরাহ করা হয় বা যে কোনো ধরনের ফ্লোর শো এর আয়োজন করা হয়, কেবল ওইসব বিলের উপরে এসডি আগে 20% ছিল, সেটাকে 30% করা হয়েছে। এটা কিন্তু নর্মাল হোটেল না, অর্থাৎ হোটেলের মধ্যে যে সমস্ত হোটেলের মধ্যে খাদ্য বা পানীয় সরবরাহকালে সেখানে ব্যবস্থা, মদ জাতীয় পণ্য সরবরাহের ব্যবস্থা আছে, স্পেশালি 5 স্টার, 4 স্টার, 3 স্টার হোটেলগুলোতে। আচ্ছা, এরপরে রেস্তোরাঁ বলা আছে, যে রেস্টুরেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে সেখানেও পানীয় খাদ্য সরবরাহকালে যদি এখানে কোনো হোটেলে মদ জাতীয় পানি সরবরাহ করা হয় বা ফ্লোর শো করা হয়, এখানেও যদি কোনো রেস্টুরেন্টে যদি এরকম কিছু থাকে, তো সেখানে ফ্লোর শো করা হয় অথবা মদ জাতীয় কোনো পণ্য সরবরাহ করা হয়, সেক্ষেত্রে এসডি 20%-এর জায়গায় 30% করা হয়েছে। আর মোবাইল সিম বা মোবাইল কার্ড ব্যবহার করে প্রদত্ত টেলিফোন সেবার উপরে আগে এসডি 20 ছিল, সেটা 23% করা হয়েছে। ইন্টারনেট আইএসপি সার্ভিস হোল্ডার যারা, তাদের জন্য 10% এসডি করা হয়েছে, অর্থাৎ ইন্টারনেট বিলের ব্যয় বেড়ে গেছে। তারপরে সরবরাহকারী স্থানীয়কালে আরো কিছু রেট বাড়ানো হয়েছে। সেটা হলো পটেটো ফ্লেক্স 5% ছিল, পটেটো ফ্লেক্স। তারপরে মেইজ হাতে তৈরি বিস্কুট 200 টাকার বেশি হলে পরে। তারপরে আচার, চাটনি, টমেটো পেস্ট, টমেটো কেচাপ, সস, আমের রস, আম, পেয়ারা, কলা, তেঁতুলের পেস্ট, পোড়া বা ব্যবহারযোগ্য ট্রান্সফরমার অয়েল, লুব অয়েল, এলপি গ্যাস, লুব অয়েল পর্যন্ত আপনার এই পর্যন্ত 5% ছিল, সেগুলো 15% করা হয়েছে। আর এলপি গ্যাসের 5% ছিল, 7.5% করা হয়েছে। পেট্রোলিয়াম বিটুমিনের উপরে 5%, 15%। বিআরটি থেকে যে ড্রাইভিং লাইসেন্স দেয় সেটার ভ্যাট 5 থেকে 15 করা হয়েছে। কঠিন শিলা 5 থেকে 15, ফেরোম্যাঙ্গানিজ 5 থেকে 15, এইচআর কয়েল 5 থেকে 15, এরকম যত রকমের কয়েল এবং শীট আছে সেগুলো 5 থেকে 15, জিআই ওয়্যার 5 থেকে 15, সকল ট্রান্সফরমার 5 থেকে 15, চশমার ফ্রেম, মেটাল, প্লাস্টিক সব 5 থেকে 15, রিডিং গ্লাস 5 থেকে 15, নারকেলের ছো বা তৈরি ম্যাট্রেস 5 থেকে 15, রেস্টুরেন্ট 5 থেকে 15, ইনডেন্টিং ফার্ম 5 থেকে 15, তারপরে কিচেন টাওয়েল, যত রকমের টাওয়েল আছে সেগুলো 7.5 থেকে 15, সানগ্লাস 7.5 থেকে 15, এটা লোকাল। নন এসি হোটেল আগে ছিল 7.5, সেটাও 15। মিষ্টান্ন ভান্ডার, মিষ্টির দোকান আগে 7.5 ছিল, সেটাও 15। যোগানদার 7.5 থেকে 10 করা হয়েছে। যোগানদার বলতে কাদের বোঝানো হচ্ছে? ওই যে প্রকিউরমেন্ট প্রোভাইডার, যেটা কিছুক্ষণ আগে পড়লাম আমরা, সেটা হলো 7.5 থেকে 10 করা হয়েছে, অনেক বেশি করা হয়েছে। তারপর নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক, এটা 7.5 থেকে 15। বিদ্যুতের খুঁটি 10 থেকে 15, ইলেকট্রিক পোল 10 থেকে 15, মোটর গাড়ির গ্যারেজ ওয়ার্কশপ 10 থেকে 15, ডকইয়ার্ড 10 থেকে 15। তারপরে ছাপাখানা, স্টুডিও, চলচ্চিত্র পরিবেশক, মেরামত সার্ভিস, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি করাতকল, খেলাধুলার আয়োজক, পরিবহন ঠিকাদার, বোর্ড সভায় যোগদানকারী, টেলারিং শপ, ফ্লোর, মেঝে, আঙ্গিনা পরিষ্কার রক্ষণাকারী এবং সামাজিক খেলাধুলা বিষয়ক ক্লাব, এগুলো 10 থেকে 15 করা হয়েছে।
ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার 5 থেকে 7.5। ঔষধের ক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার 2.4 থেকে 3। আর এলপি স্যার গ্যাসের ফার্মেসি ওয়েবসাইটের কি কোনো ব্যাট দিতে হবে নাকি নাকি না, স্যার এটা এটা হলো উৎপাদন পর্যায়ে নেওয়া হবে। আচ্ছা, আর একটা হলো এলপি গ্যাসের উপরে ভ্যাট ছিল 2%, এটাকে 0 করে দেওয়া হয়েছে। এই হচ্ছে চেঞ্জ। হোপফুলি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।